আমি নাকে খত দিয়ে আমি বিএনপি থেকে ত্যাগ করছি। এত বড় 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 জাতি আমার জন্মের পর আমি দেখিনি। এখনই অবস্থা আইলে কি তা করবো কর। এনসিপি থেকে পদত্যাগ করেছেন ডক্টর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। কিন্তু পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে। এই লন্ডনের চাচা শোনেন, আপনি না একটা কারণে জিততে পারবেন না জনগণের ভোটে, বুঝছেন? সেই কারণটা কি? আপনি প্রচন্ড মিথ্যাবাদী। যারা ব্যক্তিগতভাবে যে এনসিপির সাথে এতদিন কাজ করেছে, আমরা কিন্তু তাকে লাইম এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রায় বাধ্যতামূলক হয়ে যায় এবং এইভাবেই রাজনীতি সাধারণ মানুষের কাছ থেকে ছিনতাই হয়ে চলে যায় মুসলিমের কিছু সিন্ডিকেটের হাতে। এনসিপি থেকে পদত্যাগ করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তাসনিম জারা। কি কারণে এনসিপি থেকে পদত্যাগ করলেন, সকল বিস্তারিত জানাবো। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি আরো বলেন, আমি কোনো দলের সঙ্গে থাকছি না। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত ১.৫ বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। সংসদ নির্বাচন সামনে রেখে গত ১০ ডিসেম্বর ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। এর মধ্যে ঢাকা ৯ আসনের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম ছিল। এখন একটাই প্রশ্ন, কি কারণে পদত্যাগ করলেন তিনি? সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে ঢাকা ৯ আসন গঠিত। এই আসনের ভোটারদের উদ্দেশ্য করে তাসনিম জারা ফেসবুক পোস্টে লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষ ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সাথে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাবো। প্লিজ লাগাইতে দাও, প্লিজ আমাকে একবার লাগাইতে দাও। আই এম সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, বাট আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে বলছি ভালো মানে বাকি কথা। এখন আপনি একটা জিনিস দেখেন যে এই সিদ্ধান্তটা, তার এই সিদ্ধান্তটা আমি বলবো যে একটা অরাজনৈতিক সিদ্ধান্ত এবং একটা ব্যক্তিবাদী সিদ্ধান্ত। কেন? কারণ হচ্ছে যে পুরো দল হিসেবে আমরা যখন জাতীয় ঐক্যমত্য কমিশনে বসলাম, সেখানে কিন্তু সবাই সব বিষয়ে একমত হয় না। অনেক বিষয়ে অনেকে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আমরা নোট অফ ডিসেন্ট নিয়ে কি বলেছি? নোট অফ ডিসেন্ট আমরা বলেছি যে নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে যে দ্বিমত সহকারে একমত। ঠিক আছে? এখন এই দ্বিমত সহকারে একমত পার্টি যখন একটা সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়, সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই সম্ভাব্য যে কারণের কথা আমরা বুঝতে পারছি, ওই সিদ্ধান্ত এখন আসে নাই, তার আগে আপনি এই কাজটা করলেন। তো আমি তো বলবো যে আপনি এনসিপির প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠিত হয়ে এখন আপনি নিজের ব্যক্তিগত সিদ্ধান্তটা নিলেন। এটা উনি করেছেন। যাই হোক, উনার সিদ্ধান্ত উনার। আমাদের দলের মধ্যে থাকবে, দলের মেইন স্ট্রিম সবসময় দলের মধ্যে থাকবে। এরকম জার্নির মধ্যে বিএনপির মতো বড় দলে অনেকে চলে পড়েছে না। রাজনীতি একটা ভাই অনেক লম্বা রেস এবং একটা দমের খেলা, এটা সবাই পারে না। এটা হুট করে মানে ইম্পালসিভ আচরণ করে তো আপনি পারবেন না। ঠিক আছে? ওনারটা আমি ওনার জন্য শুভকামনা জানাই এবং উনি ঢাকা ৯ থেকে নির্বাচন করতে চান, স্বতন্ত্র নির্বাচন করবেন। সেটা করলে আমার অবশ্যই তার প্রতি শুভকামনা থাকে। ভাবি মুসলিম ভাইয়ের বউ ক্লিপ শুনছে, শুনে তে না আমি কোনতে ওই যে একটা ভিডিও ভাইরাল ছিল, তাই লীলাই জানি কি তাই সে কইলো লাইভে, এরপরে কয়দিন তে নাই। তো যাই হোক, তুষার এবং লাগাইতে দিবা এটা একটা ভাইরাল ওয়ার্ড হয়ে গেছিল, যদিও এটার পরে তুষার এটার ব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি তার বিরুদ্ধে এটা গভীর রাজনৈতিক একটা ষড়যন্ত্র ছিল। যাই হোক, তুষারের যে বক্তব্যটা শুনছেন, আমার এই বক্তব্যের মধ্যে তীব্র আপত্তি আছে। দেখেন, আমি এনসিপির মধ্যে যারা আমার নিয়মিত অডিয়েন্স আছেন, দুইজন মানুষকে আমি সবসময় সাপোর্ট করি টোটাল এই টিমটার মধ্যে। একজন হচ্ছে তাসনিম জারা, আরেকজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আর বাকি যেগুলো আছে এগুলা নিয়ে আমি আসলে আর মন্তব্য আজকে ভিডিওতে করতে চাই না। এখন সারওয়ার তুষার তার দলের পক্ষে কথা বলতে গিয়ে যখন বলল এনসিপির মাধ্যমে তাসনিম জারা নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে। আচ্ছা, এই জুলাই অভ্যুত্থানের আগে তাসনিম জারারে কে কে চিনছেন? আর এই সারওয়ার তুষার সহ, হান্নান মাসুদ সহ, এই নাহিদ বলেন, আসিফ বলেন, সার্জিস বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, কম বেশি এদেরকে কারা চিনতেন? আর যদিও চিনতেন, কোন দলের কোন রূপে? মানে কেউ চামচা রূপে চিনতেন। এর বাহিরে উইথ অনার
উইথ রেসপেক্ট, উইথ ব্যক্তিত্ব, ভাব গাম্ভীর্য সারা দেশের মানুষের কাছে পরিচিত ছিল। এই টোটাল টিমের মধ্যে একটা যে সে হচ্ছে কে, ডাক্তার তাসনিম জারা। তাসনিম জারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিষ্ঠিত একজন কন্টেন্ট ক্রিয়েটার, পাশাপাশি ব্যক্তি জীবনে একজন বড় মাপের ডাক্তার। সে তার ভিডিও কন্টেন্টের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের কাছে নিজেকে এস্টাবলিশ করেছিল। আর ব্যক্তিগত জীবনে তার বিদেশের সিটিজেন আছে, নাগরিকত্ব আছে, তার উপরে সে ডাক্তার। এমনকি আমরা যদি তার সবকিছু ভালো দেই, কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তার ভিডিও যেই পরিমাণ ভিউ হয়, ন্যূনতম মাসে 50 লক্ষ টাকা ইনকাম আছে এই তাসনিম জারার পরিচিতির সাথে। কিন্তু এই সারোয়ার তুষারকে কারা চিনত? মানে এই জুলাই অভ্যুত্থানের আগে কি করতো এই সারোয়ার তুষাররা? তার বিরুদ্ধে যে নীলা ইসরাফিল অভিযোগ করছে, এই অডিওটা কত সালের? আমরা যতটুকু দেখছি যে 2022 সালের জুন মাসে নাকি এই ঘটনা, না 2024-এর বা 25-এর। কিন্তু আমি গণমাধ্যমে একটু নেটে সার্চ করতেছিলাম, এই বিতর্ক তার যে অডিও ফাঁস ছিল নীলা ইসরাফিলের করা, দাবি করা হচ্ছিল 2022 সালের জুন মাসে এটা নাকি একটা বক্তব্য ছিল। তখন তারা এগুলোতে ব্যস্ত ছিল। কেউ গোলাম রাব্বানীকে তৈলমর্দনে ব্যস্ত ছিল, কেউ সাদ্দাম হোসেনকে তৈলমর্দনে ব্যস্ত ছিল, কেউ জয় বাংলার স্লোগানে ব্যস্ত ছিল। এরা যখন আবার তাসনিম জারাকে নিয়ে সমালোচনা করে, আমি এটার তীব্র প্রতিবাদ করি যে তাসনিম জারা সে এনসিপির প্ল্যাটফর্ম ব্যবহার করে সে নাকি নিজেকে এস্টাবলিশ করে এখন এনসিপির সাথে পল্টি নিচ্ছে। কেন ভাই? আপনাদের যে রাজনৈতিক এথিক্স, আপনাদের যে দর্শন, প্রথম থেকে তো এটা ভেজাইল্লা। এটা থেকে দেখেন একে একে আপনারা ছাত্র জনতা নিয়ে আন্দোলন করছেন, কিন্তু সারা বাংলাদেশে যতগুলা এই ইউনিভার্সিটি লেভেলে নির্বাচন হয়েছে, একটা আসনে আপনাদের অস্তিত্ব আছে? নাই তো। কেন নাই? কারণ হচ্ছে আপনাদের জায়গাগুলো মানুষ বুঝে গেছে। প্রত্যেকেই বিভিন্ন জন বিভিন্ন আকাম কুকাম করে আপনারা কিন্তু নিজেদেরকে বিতর্কিত করছেন। এখনো বিতর্কের বাইরে দুইটা ক্যারেক্টার, হাসনাত আব্দুল্লাহ, তাসনিম জারা। আর তাসনিম জারার জন্য যেই লাইফ অপেক্ষা করতেছে, সে ওই লাইফকে ছাইড়া বাংলাদেশকে, দেশের জনগণকে কিছু দেওয়ার জন্যই সেই রাজনীতিতে আসছে। বিষয়টা এরকম ভাইবেন না যে এনসিপি কে ব্যবহার করা আপনি সারোয়ার তুষার পরিচিত হয়েছেন, শরীরে চর্বি হয়েছে, মাংস হয়েছে, হান্নান মাসুদেরও হয়েছে, টাকা পয়সা হয়েছে, সবাই কামাইছেন। এগুলো এখন ওপেন সিক্রেট। যদি আগে যা ছিল এখনো তা আছে। দুইটা ক্যারেক্টারের মধ্যে একটা হাসনাত আব্দুল্লাহ আর আরেকটা হচ্ছে তাসনিম জারা। মানুষ এদেরকে বোঝে। আপনার কথায় আপনি নিজেই সমালোচিত হইবেন। আপনাদের উচিত এখন চুপ থাকা, তাসনিম জারাকে নিয়ে কোনো ধরনের বক্তব্য না দেওয়া, কোনো বিতর্ক সৃষ্টি না করা। আমি হলফ করে বলতে পারি, তাসনিম জারা এনসিপির পক্ষ থেকে শাপলা কলি নিয়ে প্রতীক নিয়ে যদি নির্বাচন করে, নির্ঘাত ফেল করবে। তাসনিম জারা যদি স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে, ঢাকা 9 থেকে পাশ করার চান্স বেশি, ভোট বেশি পাবে। কারণ আপনাদের ঢাকা না যে আওয়ামী লীগের মতো অনেক ভালো মানুষ আছে না, আছে কিন্তু এখন জয় বাংলা নৌকার স্লোগানটা বা প্রতীকটার কারণে তারা এখন ভোট পাবে না। কেন? এই প্রতীকটার উপরে রাইট নাও জনগণের একটা সেন্টিমেন্ট আছে, এটা বাস্তবতা। তো সেই ক্ষেত্রে সারোয়ার তুষার যখন তাসনিম জারাকে নিয়ে সমালোচনা করে, আমার কাছে হাসি পায়। মনে হয় যে আসলে কলিকাল চলে আসছে। উইথ ডিউ রেসপেক্ট, সারোয়ার তুষারের মন খারাপ হতে পারে, কিন্তু আপনার কমেন্টটা কোনোভাবে আমি নিতে পারলাম না। এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনার সমালোচনা করলাম, আপনার বোধোদয় হওয়ার জন্য। এনসিপিতে কিন্তু একটা মানে ক্রাইসিসের মোমেন্টে পড়েই আছে আমি বলবো, এই ঘটনাকে কেন্দ্র করে, এই ধরনের ঘটনাকে। আমরা কয়েকদিন যাবতই শুনছিলাম যে এনসিপি কয়েকটা ভাগে বিভক্ত হয়ে আছে। কেউ বিএনপির সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ জামাতের সাথে নেগোসিয়েট করতে চাচ্ছে, কেউ ইন্ডিভিজুয়াল নিজেরাই ইলেকশন করতে চাচ্ছে, আবার কেউ 7-8টা দল মিলে একটা যে জোট করেছিল তাদের সাথে থাকতে চাচ্ছে। এই যে টানাপোড়েনটা, এই টানাপোড়েনে আমি বলবো যে যারা ব্যক্তিগতভাবে যে এনসিপির সাথে এতদিন কাজ করেছে, আমরা কিন্তু তাকে লাইমলাইটে দেখেছি সবসময়, হাতে গোনা কয়েকজনের মধ্যে সমস্ত বাংলাদেশ ঘুরলো। তারপরে অন্যান্য জায়গায় আপনার আমেরিকা যাওয়া থেকে শুরু করে অন্যান্য সব বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যখন কথা বলতো, তখন কিন্তু তাকে আমরা দেখতাম। তো সেই হিসেবে এনসিপির তো একটা এই জায়গায় একটা লস, যারা ব্যক্তিগতভাবেও যারাও লস করলেন। কারণ রাজনীতিতে আসলে মান অভিমানের ঠাঁই নাই, এখানে বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে। তো এটা আমি জানি না যে দলটা একটা বছর এখনো হয় নাই যে গঠন হয়েছে, সেই দলটা যদি এখনই হুমকির মুখে পড়ে, এবং এই দলের অনেক কিছু আছে ইয়াং, এনার্জেটিক, এবং তাদের অবদান বাংলাদেশবাসী ভুলবে না, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে অভিজ্ঞতা, সিনিয়রিটি। একটা বড় যদি বাবার বয়সে যদি কয়েকজন থাকতেন, তাদের বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতার কোনো বিকল্প কিছু হতে পারে না। বই পড়ে মুখস্থ কথা, অভিজ্ঞতা আর বাস্তবতা নিরিখে একটা মানুষ ঘাত প্রতি ঘাতে দাঁড়িয়ে থাকা। যেমন আজকে যে কথাটা তুষার বললো, আজকে যারা যেটা মনে করছে রাইট, এটা 5 বছর পরে, 2 বছর পরে মনে করতে পারে, তার আবেগটা যখন কমবে, যে আমি এখানে রং ছিলাম, আমার আরেকটু বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত ছিল, আরেকটু ধৈর্য রাখা উচিত ছিল। আমি এটা বলবো যে একটা দল, বাংলাদেশের গতানুগতিক অনেকগুলো দল ছিল যেগুলোর খামখেয়ালিপনা, নাড়াদশাপনা নিয়ে অনেকেই অতিষ্ঠ ছিল। নতুন দল হলে আমরা যতই আলোচনা বা সমালোচনার জন্য সমালোচনা করি, কিন্তু বাংলাদেশের বিউটি অফ ডেমোক্রেসি, এটার ভীষণ প্রয়োজন নতুন দল, এবং যে দলগুলো সত্যিই কিছু আপনার অবদান রাখতে পারে দেশে এবং জনগণের কাছে। এবং এই দলের ছেলেমেয়েরা বয়সে যাই হোক না কেন, তারা গিয়ে মানুষের কাছে যখন ভোট চাইবে, তখন তারা বলতে পারে, তাদের বলা সেই রাইটস আছে যে আমি তোমাদের জন্য এইটুকু করেছিলাম, আমি আমার জীবনটাকে বাজিয়ে রেখেছিলাম। সো তখন মানুষ তাদের দিকে চাইতেও পারে, এবং হতেও পারে, হয়ও সেখানে যদি 5টা 10টা 15টা সিট যদি তারা পায়, তারা কিন্তু এই জার্নিটা তারা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারতো।
এতে হতো কি, গণতন্ত্র মানে তো এই না যে যে দলই যত বড়ই হোক বিএনপি আশাও করবে না যে 300 সিটে সে পাবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।